উনি সিড ফাইবার এবং বাস ফাইবার এই অংশটা পড়াইছেন। আমি তোমাদেরকে অ্যানিমেল ফাইবার সম্বন্ধে পড়াইছি। অ্যানিমেল ফাইবারের দুটো গুরুত্বপূর্ণ ফাইবার ছিল, এটা দেই নাই রেকর্ডিংটা। রেকর্ডিং অ্যানিমেল ফাইবারের দুইটা গুরুত্বপূর্ণ ফাইবার হচ্ছে সিল্ক এবং উল। আমরা এই দুটা নিয়ে আলোচনা করেছি, তাদের মোটামুটি ডিটেইলস আমরা পড়ছি, কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, এটার বিভিন্ন রকম প্রপার্টিস, গুণাবলী এবং এন্ড ইউজ, কেমিক্যাল কম্পোজিশন, মরফোলজিক্যাল স্ট্রাকচার ইত্যাদি আমরা যতটুকু পারা যায় সিলেবাস ভিত্তিক ডিটেলস আমরা পড়ছি। তোমাদের যাদের জানার আরও আগ্রহ আছে তারা এখন হাতের মুঠোয় সারা বিশ্ব ল্যাপটপ বা মোবাইলে তোমরা সার্চ দিলেই আরও অনেক তথ্য এ সংক্রান্ত পাবা। আমি আশা করি তোমরা জানার চেষ্টা করবা, যেহেতু আমাদের এখন লাইনটা, আমরা কোন লাইনে আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করবো একেবারে স্পষ্ট। হয়তো দুইজন বিসিএস করে চলে যেতে পারে বা অন্য কোনো লাইনে যেতে পারে, কিন্তু অধিকাংশই আমরা এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই সীমাবদ্ধ আছি এবং এখানেই থাকব। এই জন্য যতটুকু পারা যায় নিজেদের জ্ঞানটাকে শানিত করার চেষ্টা করাটা আমাদের সবারই উচিত। আমাদের সময় অতটা সুবিধা ছিল না, লাইব্রেরিতে বই ছিল না তেমন একটা, অনেক কষ্ট করে আমাদেরকে বই জোগাড় করতে হয়েছে। ব্রিটিশ কাউন্সিলে গেছি, আমেরিকান কাউন্সিল লাইব্রেরিতে গেছি, যাদের বাহিরে লোকজন ছিল তাদের মাধ্যমে 2-4টা বই আনানোর চেষ্টা করছি আমরা। এখন তোমরা ইন্টারনেটে শুধু অডিও না, ভিডিও পর্যন্ত পাবা। এই জন্য যাদের আগ্রহ আছে, যারা শিখতে চাও, জানতে চাও, আমি আশা করি সবারই মধ্যেই জানার আগ্রহ আছে। তোমরা জাস্ট নেটে সার্চ দিলে এই বিষয়ে আরো বিশদ তোমরা জানতে পারবা। তো এই ন্যাচারাল ফাইবার আরো অনেকগুলো আছে যেগুলো আমরা একটু কম ব্যবহার করি। এটা নিয়েই আমার আজকের এবং আগামী কয়েকদিনের আলোচনা। এই আদার ন্যাচারাল ফাইবার কেন আমরা বললাম, কারণ এই টেক্সটাইল ফাইবারগুলোর ব্যবহারটা সীমিত, কিন্তু তারপর টেক্সটাইলের প্রোডাক্ট হিসাবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ টেক্সটাইল বলতে আমরা অ্যাপারেল বুঝি, টেক্সটাইল বলতে আমরা আচ্ছাদন বুঝি, ঢেকে রাখা বুঝি। যেমন ধর গাড়ির ভিতরে আমাদের টেক্সটাইলের ব্যবহার আছে। গাড়ির ইন্টেরিয়রে তোমরা দেখবা যে ভিতরে যে ছাদে ওইখানে টেক্সটাইলের ব্যবহার আছে, সিটে ব্যবহার আছে, নিচে যে ফ্লোর ম্যাট আছে সেখানে ব্যবহার আছে, মেডিকেলে ব্যবহার আছে, অ্যারোনটিক্সে ব্যবহার আছে, তারপরে তোমার সিতে ব্যবহার আছে, এরকম অনেক জায়গায় ব্যবহার আছে। তারপরে এগুলোর অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এগুলো যেন সহজভাবে পাওয়া যায়। যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে আমি টেক্সটাইল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। আর তার উৎপাদন থাকা লাগবে। এটা হতে পারে নর্মাল উৎপাদন, হতে পারে তোমার কেমিক্যাল বা আর্টিফিশিয়াল উৎপাদন, যেমন আমরা ইগুলো করে থাকি, তোমার ম্যানমেড ফাইবারগুলো করে থাকি। আর আরেকটা বৈশিষ্ট্য কি, এটা অন্যান্য ইয়ের মতোই, শস্যের মতোই যেন আমি উৎপাদন, যেহেতু আমি এখানে আমাদের ন্যাচারাল ফাইবার সম্বন্ধে আলোচনা করছি সেটা। এটার মধ্যে কি কি আছে, যেমন অ্যানিম্যালের মধ্যে আমরা শুধু পড়ছি সিল্ক এবং উল, এছাড়া আছে ক্যাটগাট, অর্থাৎ বিড়ালের লোম। বিড়ালের লোম দিয়ে অনেক উপকারী টেক্সটাইল প্রোডাক্ট তৈরি হয়। যেমন মেডিকেলে আমরা আগে ব্যবহার করতাম এটা, ইদানিং অবশ্য আর্টিফিশিয়াল থ্রেড ব্যবহার করি। অপারেশনের পরে
যে সুতাটা আমরা ব্যবহার করি সেই সুতাটা ছিল বিড়ালের লোম দিয়ে তৈরি। এটার সুবিধা কি, আস্তে আস্তে সেটা মিলে যেত চামড়ার সাথে। বিশেষ করে ভিতরের যে এগুলো আছে, এই অপারেশন সেলাইগুলো আছে, আমাদের শরীর কেটে অনেক সময় নাড়ি ভুঁড়িতে সেলাই দেওয়া লাগে, হৃৎপিণ্ডে সেলাই দেওয়া লাগে, এখানে আবার খুলে সেলাই কাটতে গেলে আবার ঝক্কি যাবে না। এমন ধরনের সুতা আমরা ব্যবহার করি যেটা মিলায় যাবে আমাদের চামড়ার সাথে, আমাদের শরীরের সাথে, আমাদের রক্তের সাথে সেটা মিশ খায়। ওই বিড়ালের লোমের সুতা আমরা ব্যবহার করলাম, যেটাকে বলে ক্যাটগাট। তারপরে চেনগোরা। চেনগোরা হচ্ছে কি ওই উল জাতীয় এক এক ধরনের ছাগল। এইরকম এনিম্যালের মধ্যে আছে পাশমিনা, কুইভিট, সিনিউ। হ্যাঁ, গাছ দিচ্ছে, থ্যাংক ইউ। তবে গাছগুলো পরিষ্কার করা লাগবে না, পরিষ্কার পরিষ্কার হয় নাই, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সোমবার আমার অফ ডে। জাস্ট একটা ওই যে তো ই আনলো মগ জাতীয় বা বালতি জাতীয় নিচে পাতাগুলা। আচ্ছা, এরকম এখানে আমরা কতগুলো এনিমেলের নাম এখানে দেওয়া আছে, যাদের কাছ যেখান থেকে আমরা প্রাণীজ আঁশ পেয়ে থাকি। এছাড়া ভেজিটেবল, অ্যাবাকা, ব্যাম্বো, ওয়ার, হ্যাম, এই এইগুলো আমরা মানে বিশেষ ধরনের স্যার স্পাইডার থাকে। হ্যাঁ, স্পাইডার। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্পাইডার হচ্ছে মাকড়সা। আমি তোমাদের সিল পরাতে গিয়ে বলছি মাকড়সা। তোমার মাকড়সা, কিছু কিছু মাকড়সার সুতা আমরা সিল্কের সুতা হিসেবে ব্যবহার করতে পারি। এমনি আমাদের ঘরের যেগুলা থাকে সেই সিল্কগুলা দেখো নরম, মানে বাতাসের ফুতেই সেটা ভেঙে যায়। কিন্তু কিছু কিছু স্পাইডার আছে যে স্পাইডারগুলোর সুতা অনেক শক্ত, এই সিল্কগুলো আমরা ব্যবহার করি আর কি। এই ভেজিটেবল ফাইবারের মধ্যে আমি বেশ কিছু ফাইবার পড়াবো তোমাদের, অ্যানিমেলের মধ্যে পড়াবো না। এখানে তোমার ব্যাম্বো পড়াবো, কয়ার, হ্যাম্প, ক্যানাফ, পিনা, তারপরে এই দুটো পড়াবো না, পাম মানে খেজুর গাছের যে এইটা, র্যাবি পড়াবো, সিসাল পড়াবো, ব্যানানা, পাইনাপল, এরকম ফাইবারগুলোর সম্বন্ধে আমরা জানবো। এছাড়া আছে মিনারেল বা রিনিউয়েবল, যেটাকে পুনরায় ব্যবহার করা যায়। এর মধ্যে এই অ্যাসবেস্টস আছে, সিলিকা আছে, পটাশিয়াম টাইটেনাটাস, অ্যালুমিনিয়াম, এটসেট্রা। এর মধ্যে অ্যাসবেস্টসটা, যাদের এই মাইক্রোফোন অন করা আছে তোমরা একটু অফ করে রাখো, তাহলে বাইরের আওয়াজটা আসবে না। তোমাদের কথা বলার দরকার হলে অন করে কথা বলবো, আবার অফ করে দিও। অ্যাসবেস্টসটা আমরা পড়াবো। যদিও এই মিনারেল ফাইবারগুলোর ব্যবহার এখন সেরকম ভাবে নাই, একমাত্র অ্যাসবেস্টসটাই আমরা ব্যবহার করতাম। এই অ্যাসবেস্টসেরও প্রচুর ক্ষতিকর দিক আছে। এই ক্ষতিকর দিকের কারণে এই অ্যাসবেস্টসটাও আমরা এখন আর ব্যবহার করি না। তারপরেও আমরা জানার জন্য অ্যাসবেস্টসটা পড়ব। কাজেই আমরা দেখতে পাচ্ছি এই হিসাবে স্যার যে ফাইবারটা ব্যবহার করে স্যার, এটা কোনটা ব্যবহার করা হয় এখন? না, মিনারেলের মধ্যে আর কোনোটা ব্যবহার করা হচ্ছে না স্যার। তাহলে কি ওটাকে আর্টিফিশিয়াল ব্যবহার করা হয়, মানে হ্যাঁ, আর্টিফিশিয়াল ব্যবহার করা হয়। ওটা তো আর্টিফিশিয়াল নামই, ওটা তো আর মিনারেল না। যেমন আমরা যে নাইলন ব্যবহার করি, নাইলনটাও একটা মিনারেল প্রোডাক্ট থেকেই তৈরি করা হয়, কিন্তু তাকে আমরা মিনারেল ফাইবার বলতেছি না। মিনারেল এগুলা কি সব ন্যাচারাল, এগুলো আমরা কিন্তু ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি বানাচ্ছি না। এটা অ্যাসবেস্টস খনি থেকেই পাওয়া যায়। সিলিকা হচ্ছে বালি জাতীয়, এটা খনি থেকে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম খনি থেকে পাওয়া যায়, পটাশিয়াম খনিতে পাওয়া যায়। এই খনি থেকে যে ফাইবারটা পাওয়া যাচ্ছে আসলে সেই ফাইবারটাকে বলতেছে মিনারেল ফাইবার। কিন্তু এই পটাশিয়ামটাকে যদি আমি আবার কি করতে করি, কেমিক্যালি প্রসেস করে সেখান থেকে ফাইবার তৈরি করি, সেটাকে কিন্তু আমি মিনারেল ফাইবার বলবো না, পটাশিয়াম ফাইবার বলবো না, সেটাকে তখন আমি কি বলবো, আর্টিফিশিয়াল ফাইবার বলবো। বুঝছো?
জি স্যার। তারপরে এখানে দেখো তোমার একটা চার্ট দেওয়া আছে কোন কোন ফাইবার কোথায় কোথায় হয়। বাংলাদেশে কি কি হয় বের করো তো, আমাকে বলো বাংলাদেশে কোন কোন ফাইবার হয়। জুট, কোন দেশে সব ধরনের ফাইবার মোটামুটি পাই, কোন দেশে? চায়না। 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 হ্যাঁ, চায়না। চায়নাটা এমন একটা দেশ যেখানে প্রায় সব ধরনের ফাইবারই পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে এই ছাড়া, পাট ছাড়া আর কিছুই হয় না। এই জন্য পাট একটা খুব ভালো ফাইবার হওয়ার পরেও এটা আমরা বাজারে কোনো কিছুই করতে পারলাম না। স্যার এটা কেন স্যার? আমাদের মানে ভালো হ্যাঁ, ফাইবার হওয়ার কারণে স্যার কিছু করতে পারলাম না। এইটা তোমাদের জন্য একটা রইলো, মানে বাড়তি অ্যাসাইনমেন্ট হলো, কেন হইলো না এটা খুঁজে বের করো। খুঁজে সামনের ক্লাসে আমাকে একটু জানাবা জি কি স্যার। কি কারণে আমরা জুট, ইন্ডিয়াতে কিন্তু এখনো জুট ব্যবহার হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে পৃথিবীর উন্নত মানের জুট ফাইবার তৈরি হয়, অথচ আমরা একেবারেই শেষ হয়ে গেলাম। কেন হইল না এটা তোমরা একটু লেখাপড়া করে সামনের ক্লাসে আমাকে একটু ব্রিফ করবা যে স্যার এই এই কারণে আমরা জুট মাইর খেলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ফাইবারগুলো যেগুলো আমরা কমার্শিয়ালি ব্যবহার করে থাকি ফর টেক্সটাইল পারপাস, তার মধ্যে অধিকাংশ ফাইবারই আমরা কোথায় পাচ্ছি? চীনে পাচ্ছি। তারপরে কিছু আছে ইন্ডিয়া। হ্যাঁ, অর্থাৎ যে সমস্ত দেশের আয়তন বড়, যেখানে বিভিন্ন ধরনের ক্লাইমেটিক কন্ডিশন প্রিভেইল করে, সে সমস্ত দেশে বিভিন্ন ধরনের আঁশ পাওয়া যায়। এখানে মাঝখানে তোমার কত টন পার অ্যানাম জি স্যার, জি স্যার। মেসট পাট, মেসট বলে কথ্য ভাষায়, গ্রাম্য ভাষায়। স্যার আমাদের গ্রামে এই যে মেসা পাট বলে। হ্যাঁ, মেসট পাট বলে। জাস্ট পাটের একটা বিকল্প এই হেম্প, কিন্তু এটা পাটের চেয়ে অনেক নরম, তার এটা হার্ডনেসটা কম, ফলে এটা স্যার শিঙ্গাস না, হ্যাঁ শিঙ্গাস না, শিম। শিং শিং। তোমার কথাটা বুঝি নাই। স্যার ও বলতে যে শিং গাছ। শিম, আমাদের শিম খাইছে, শিম তরকারি। স্যার শিং শিং। শিং না, এটা এটা না, তা এটা হচ্ছে আমরা আমাদের দেশে এটা মেস্তা হিসেবে পরিচিত, আর যদি আন্তর্জাতিকভাবে বলো তাহলে এটা বলে হেম। ওই পাটের মতোই এটাও ওই একইভাবে আমাদের পাটটাকে, আঁশটাকে বের করে নিতে হয়। তবে এইটা আঁশটা পাটের চেয়ে বেশ নরম, এবং টেক্সটাইলের ক্ষেত্রে তার ব্যবহারটা মোটামুটি ভালোই আছে। তবে অনেকগুলো প্রপার্টিস পানির সাথে বা অ্যাসিডের সাথে, সূর্যালোকের সাথে তার বিক্রিয়াটা তত বেশি আমাদের জন্য গ্রহণযোগ্য না বিধায় এটা তো সেভাবে আমরা ব্যবহার করি না। এটা দেখো জাস্ট পাটের মধ্যে দেখো, পাটের ভিতরে একটা আঁশ কাঠি আছে, সেখান থেকে এই জালের মতো তার এটা ফাইবারটা বের করে নেওয়া হয়েছে। এইটা একটা প্রোডাক্ট। এখানে আরো কিছু প্রোডাক্ট আছে। এটা একটা তোমার ভিনিয়ার বোর্ড বা পার্টেক্স বোর্ড, যেটা আমাদের যেমন পাটের কাঠি দিয়ে বোর্ড বানায়, পার্টেক্স বোর্ড, সেই জাতীয়। এগুলা অনেকটা অগ্নি প্রতিরোধক হয়। জুতা ক্যানভাসের জুতা, কাপড়ের জুতা বলি। যেটা ভিনিয়ার বোর্ড দেখলাম সেটা ফলস সিলিং এ ব্যবহার করা হচ্ছে, এখানেও ঠিক তাই। এই তোমার
তাপ প্রতিরোধের জন্য এটা ভিনিয়ার বোর্ডগুলো আমরা ব্যবহার করতেছি, ইনসুলেশন ব্লক। দড়ি, এই যে দড়ি, এইটা একটা নাম আছে। যখন ফাঁসি দেয় মানুষকে, যে দড়ি দিয়ে ফাঁসি দেয় তার নামটা জানো তোমরা? হ্যাঁ, এনিওয়ান? হ্যাঁ, জল্লাদ তো যে ফাঁসি দিচ্ছে সেই লোকের নাম, পেশার নাম। আর দড়িটার একটা নাম আছে, ম্যানিলা রোগ বলে, ম্যানিলা রোগ। হেম্প হচ্ছে এক জি স্যার, কি নাম? ম্যানিলা রোগ, ম্যানিলা, মেইলা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। হেম্প হচ্ছে এমন একটা ফাইবার যেটা যে দেশে এটা উৎপাদন হয় সেই দেশ অনুযায়ী তাকে নামকরণ করা হয়। আমরা স্লাইডে দেখব। The fiber is one of the most valuable parts of the hemp plant belonging to cannabis genus. এই ক্যানাবিস জেনাস নামীয় গোত্রীয় গাছের একটা গোত্র হেম্প, সেখান থেকে আমরা এই আঁশটা পেয়ে থাকি। এটা দুইটা ভ্যারাইটিস আছে। ক্যানাবিস সাটাইভা হ্যাজ টু ভ্যারাইটিস নেমড ইন্ডাস্ট্রিয়াল হেম্প, আর একটা হচ্ছে মারিজুয়ানা, ওই যে বললাম গাঁজা। দুইটাই আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, আমরা শিল্প কারখানায় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হেম্প, আর যেটা পাতা নেশা করার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে মারিজুয়ানা, মানে গাঁজা। মারিজুয়ানার বাংলা হচ্ছে গাঁজা। It is commonly called bast, bakor, chamra, which refers to the fibers which grow on the outside of the plant stack. যে ফাইবারটা গাছের বাকলের উপরে জন্মগ্রহণ করে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, জাস্ট লাইক জুট। বাস্ট ফাইবার গিভ দি প্ল্যান্ট স্ট্রেংথ। এই ফাইবারটাই গাছের মূল শক্তি হিসাবে করে, মানে গাছের শক্তি দেয়। যেমন পাটের স্টিক থেকে যখন ছালটা তুলে ফেললাম, মটমট করে পাটের কাঠটাকে ভেঙে ফেলতে পারছি, এখানে ঠিক তাই, একই কথা। আর তার লেন্থ কত, তারপরে এটা বলা হচ্ছে কত, প্রায় 3 ফুট থেকে 15 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। লেটার দি ফাইবারস মাস্ট বি কাট টু শর্টার লেন্থ। এবং এই ফাইবারটাকে, যে ফাইবারটা 3 ফুট থেকে 15 ফিট পর্যন্ত পাইলাম, এটা আমরা ছোট ছোট টুকরা কেটে নিই। Depending on the processing used to remove the fiber from the stem, এই কাণ্ড থেকে তার আঁশটাকে ছাড়ানোর যে প্রক্রিয়া, তার উপরে ভিত্তি করে কি হয়, তার কালারটা ডিপেন্ড করে। The hemp may naturally be creamy white, brown, gray, black or green. আমি কিভাবে এটাকে ছাড়াচ্ছি? পানিতে মানে পাটের মতো এটাকে জাগ দেওয়া হয় পানির মতো। এই পানিটার উপর ভিত্তি করে, জাগের উপর ভিত্তি করে ফাইবারের কালারটা তোমার হোয়াইট থেকে গ্রিন, ব্রাউন ইত্যাদি হতে পারে। Hemp is one of the fibers which are usually named after their country of origin. যেটা কিছুক্ষণ আগে বললাম, যে হেম্প হচ্ছে এমন একটা ফাইবার যেটা তার যে দেশে সে উৎপাদিত হয়েছে সেই দেশের নাম অনুযায়ী তাকে নামকরণ করা হয়। যেমন ইতালিয়ান হেম্প, টার্কিশ হেম্প, চাইনিজ হেম্প, ইন্ডিয়ান হেম্প ইত্যাদি। সবচেয়ে ম্যানিলা হেম্প, এই যে ম্যানিলা হেম্প সবচেয়ে নিচের লাইন যেটা, এইটা দিয়ে আমরা ফাঁসির দড়ি বানাই, কারণ এই দড়িগুলো অনেক বেশি শক্ত, তারপরে তোমার গলা কেটে, মানে চামড়া কেটে এটা বসে যায় না, শ্বাসরোধ করে মারার জন্য এটা উপযুক্ত। এই জন্য এই ম্যানিলা হেম্পটা ব্যবহার করা হয়ে থাকে। যদিও তাকে অনেক ট্রিটমেন্ট করা হয়, মোম দেওয়া হয়, তেল দেওয়া হয়, গ্রিস দেওয়া হয়, অনেক কিছু করা হয়। ইট ইজ অ্যান অ্যানুয়াল প্ল্যান্ট। এটা কি একটা বাৎসরিক গাছ, একবার হয়। গ্রোস ইন সিজন,
from the middle of April to the middle of September, just like jute. জুট যখন হয় এটাও ঠিক তখনই জন্মগ্রহণ, অর্থাৎ যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, আবহাওয়ার ঠান্ডা থাকে না, একটু রোদ থাকে, পানি থাকে, সেই সময় এই গাছটা হয়ে থাকে। The term hemp is often incorrectly used in a genetic sense for fibers from different plants. Example, Manila hemp, Sisal hemp, সান হ্যাম। অনেক সময় এই তাকে তোমার গাছের নাম অনুযায়ী করা হয়, যদি এটা সঠিক না। আমরা তাকে নামকরণ করি সাধারণত বাজারজাত করার জন্য, তার দেশের কোন দেশে সে জন্মগ্রহণ করছে বা কোন দেশ থেকে এটা আসবে। হিস্ট্রি, হিস্ট্রিটা জেনে নিও কখন হয়েছে। কাল্টিভেশনটাও তোমার ওই পাটের মতোই, বেশ চাষাবাদ করা লাগে, জমিতে অনেকবার লাঙ্গল দিতে হয়, এই সার দেওয়া লাগে, দিয়ে তারপরে সেটা বীজ থেকে গাছটা জন্মগ্রহণ করে। এবং হ্যামটা এর আগে আমরা যেটা বললাম, আর আচ্ছা এটা সবচেয়ে কি, সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পরিবেশের জন্য এটা অত্যন্ত কি সহনযোগ্য, বন্ধুবাৎসল, যেমন যুগ যেরকম সেরকম। আর এই হেম্পের আর একটা সবচেয়ে বড় সুবিধা যেটা, এখানে তেমন একটা ইনসেকটিসাইডস অর্থাৎ পোকা মারার ওষুধ দেওয়া লাগে না। তার যে পাতাটা আছে সে নিজেই একটা ইনসেকটিসাইড হিসাবে ব্যবহৃত হয়। কারণ পাটের পাতাও কিন্তু অতটা না, মানে পোকা দিয়ে আক্রান্ত হয় না, কিছু কিছু পোকা দিয়ে আক্রান্ত হয়, কিন্তু পাটের মধ্যে ইনসেকটিসাইডসটা একটু কম লাগে, এখানেও সেটা লাগে। হেম তোমরা জেনে খুব হওয়া যে পৃথিবীতে যত ইনসেকটিসাইডস আমরা ব্যবহার করি তার 50% উপরে ইনসেকটিসাইডস ব্যবহার হয় কটন ফিল্ডে, তুলা উৎপাদন করার জন্য। এই জন্য তুলা উৎপাদনটা পরিবেশের জন্য একটু ক্ষতিকর, কিন্তু ক্ষতিকর হলে কি হবে, আমাদের মূল পোশাক তো এখান থেকে আসে। আমরা এই জন্য যখন কটন ফাইবার আমরা পড়াইছি, কটনের মধ্যে আমরা কি বলছি যে এখানে আমরা গ্রিন কটন করার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, যে গ্রিন কটন বা যেটা বলে অর্গানিক কটন, এই অর্গানিক কটনে কোনো রকম ইনসেকটিসাইড আমরা দিব না, ব্যবহার করবো না, কিন্তু সেটার মধ্যে আমার খরচ অনেক 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 বেশি পড়ে যায়। কারণ ইনসেকটিসাইডস বা ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজারের জায়গায় যে জৈব সার আমরা ব্যবহার করি সেটার খরচ অনেক বেশি পড়ে যায়। হেম্প ইজ অ্যান অ্যানুয়াল প্ল্যান্ট দ্যাট grows from seed. এটা একটা বাৎসরিক গাছ যেটা বীজ থেকে হয়। It can be grown on a range of soils but tends to grow based on land that produce high yields of corn. এটা যে কোনো মাটিতে হয়, তবে যে মাটিতে শস্য উৎপাদনের হার বেশি সেখানে ভালো হয়, অর্থাৎ মাটি যত ভালো হবে হেম্পের প্রোডাকশন এবং কোয়ালিটিও ভালো হবে। এছাড়া যে কোনো জায়গায় এটা হতে পারে, যেমন এই পুকুরের পাড়ে দেখো এই মেস্তা গাছগুলো হয়ে যায় কোনো যত্ন ছাড়াই। তারপরে এই নদীর পাড়ে ক্ষেতের আইলে এই হেম গাছগুলো নিজের থেকেই হয়ে যায়। দি সয়েল মাস্ট বি ওয়েল ড্রেইনড, পানি যে জমিতে চাষ হবে সেখানে যেন পানি জমে না থাকে, রিচ ইন নাইট্রোজেন অ্যান্ড নন অ্যাসিডিক, তার মধ্যে নাইট্রোজেন পরিমাণ বেশি থাকতে হবে এবং মাটি যেন অ্যাসিডিক না হয়, ক্ষারীয় না হয়। Hemp requires limited pesticides because it grows so quickly and attracts few pests. The hemp খুব অল্প পরিমাণ কীটনাশকের প্রয়োজন হয়, কারণ এটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর তাছাড়াও অল্প কিছু পোকামাকড় একে আকর্ষণ করে, যার কারণে এখানে খুব অল্প পরিমাণ পেস্টিসাইডের প্রয়োজন হয়। Hemp is a traditional fiber crop which for centuries was important in meeting our needs for textile, paper and wools. এটা অনেক আগের থেকে এর প্রচলনটা
যেহেতু খুব ইজিলি হইতো, যার কারণে এর প্রচলনটা অনেক আগে থেকে। উইদাউট এ নিড অফ ফর আর্টিফিশিয়াল, যেটা আগে বললাম হলো যে এখানে পেস্টিসাইড, হার্বিসাইডস, ফার্টিলাইজার ছাড়াই আমরা এটাকে চাষ করতে পারি। হ্যাঁ, the production of cotton on the other hand needs a lots of pesticides. Processing, প্রথমে কি করা হচ্ছে, রেটিং করা হচ্ছে। গাছটা হওয়ার পরে কেটে কিছুদিন রাখা হয়, যে জাস্ট জুটের মতো জুট ফাইবার তোমরা করছো, আমরা কি করি, জুট ফাইবারটা যখন আমার হয়ে যায়, ম্যাচিউর হয়, আমরা এটা কাটি, কেটে কিছুদিন রেখে দিই, পাতাগুলো ঝরে যায়। তারপরে তাকে আমরা রেটিং করি, পচাই, পানির মধ্যে জাগ দিই। জাস্ট লাইক দ্যাট এটাকে আমরা কি করি, হেমটা কেটে পরে পাতা ঝরার জন্য 3-4 দিন ফেলে রাখি। পাতাটা যখন ঝরে যায় তখন থেকে রেটিং করি। রেটিং আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি ওয়াটার রেটিং, মানে পানির মধ্যে চুবাই করতে পারি, আর একটা হচ্ছে ডিউ রেটিং, অর্থাৎ ইয়ের মধ্যে ফেলে, যেখানে যে সমস্ত দেশে তোমার কুয়াশা পড়ে, এই কুয়াশার মধ্যে ফেলে রাখলে বাগরটা নরম হয়ে আসে, তখন সেই বাগরটাকে আমরা নিয়ে আসি। তারপরে ডিকর্টিকেশন। ডিকর্টিকেশনটা কি, এই রেটিংটা হয়ে যাওয়ার পরে ভিতরে যে স্টেমটা থাকে, কাঠিটা থাকে, সেই কাঠিটাকে আমরা যেমন ইয়েতে পাটের ক্ষেত্রে কাঠি থেকে পাটটাকে আমরা আলাদা করি, ছাড়াই। আর এইখানে পাটের কাঠি থেকে আস্ত রাখে, কিন্তু এইখানে সেটা করা হয় না। এই পুরা পাট কাঠ মানে এইটা সহ, কাণ্ড সহ গাছটাকে, হেম গাছটাকে দুইটা রোলারের মধ্যে দিয়ে দেওয়া হয়। রোলারগুলো ফ্লুটেড হয়, খাঁজ কাটা হয়, ওই খাঁজের মধ্যে পড়ে ভিতরে যে কাঠি আছে সেই কাঠিটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এই গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার পরে যখন অপর পাশ থেকে হেমটা বের হয়, ওই গুঁড়া অংশটা গাছের সাথে ঝাঁকি দিলে পরে আলগা হয়ে যায়। এইভাবে আমরা এই হেম্পের আঁশটাকে সংগ্রহ করি। তাহলে ডিকর্টিকেশন হচ্ছে কি, এই হেম্পের ভিতরের যে কাঠিটা আছে সেই কাঠিটাকে মেকানিক্যালি এই ক্র্যাশ করে দেওয়া, ভেঙে ফেলা। তারপরে সফেনিং করা হয়, জাস্ট লাইক জুট। জুটে যেমন সফেন করা হয় মেশিনের সাহায্যে, সফেনার মেশিন করা হলো। এরপরে কম্বিং এর মাধ্যমে, কম্বিং বা হ্যাকলিং বলে, পাটে ওটা করা হয় হ্যাকলিং। অর্থাৎ এই যে আমরা পাটটা কি করলাম, সরি হেমটা, বাবা পাট আসতেছে আমাকে, হেমটাকে আমরা যখন কালেকশন করলাম, কালেকশন করার পরে সেটা আমরা 3 ফুট থেকে 14 ফিট পর্যন্ত লম্বা হয়, তাই না? একটা হেম্পের যখন তার কাণ্ড থেকে তাকে ছাড়ানো হচ্ছে ডিকর্টিকেশনের পরে, এইটাকে আমরা 3 থেকে 5 মিটার পর্যন্ত লম্বা কাটি, ছোট ছোট টুকরা করে। এই টুকরার মধ্যেও যেগুলা আরো বেশি ছোট ছোট টুকরা, সেই টুকরাটাকে তোমার কম্বিং করে আঁচড়ায় বের করে দেওয়া হয়। অর্থাৎ একটা ইউনিফর্ম লেন্থের আঁশ আমরা পাওয়ার জন্য কম্বিং, এবার কম্বিং করার পর আমরা ইউনিফর্ম লেন্থের একটা পেলাম, ফাইবার পেলাম। এরপরে তাকে ওই জাস্ট পাটের মতোই কাটিং করলাম, কাটিং করে এই বিভিন্ন তোমার ড্রয়িং ডাবলিং করলাম, কয়েকটা স্টেজে 3-4টা ড্রয়িং ডাবলিং করে তারপরে সুতা পাকানো হয়, স্পিনিং করা হয়। তার প্রপার্টিস গুলা কি কি এখানে বলা আছে, এটা পড়লেই তোমরা বুঝতে পারবা অনেকগুলো প্রপার্টিস। তারপরে তার কম্পোজিশন কি কি আছে এখানে, আলফা সেলুলোজ, সেমি সেলুলোজ, লিগনিন, কোনটা কত পার্সেন্ট তা বলা আছে। অ্যাশ, অনেক সময় কম্পোজিশন আসে তোমাদের পরীক্ষায়, এটা তোমাদের মুখস্থ করা লাগবে কি কি এখানে থাকে। আবার প্রপার্টিস আর মর্ফোলজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ মাইক্রোস্কোপ নিচে তাকে কেমন দেখা যায়। অ্যাডভান্টেজেস, হেম্প ইজ
environmentally friendly in many ways. It can displace the use of cotton, which requires a massive amount of chemicals harmful to people and the environment. দেখো, হেমটা পরিবেশের জন্য অত্যন্ত সহনীয়, পরিবেশ বান্ধব একটা ফসল, একটা আঁশ, যেটা কটনের বিকল্প হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। কিন্তু ওই তার ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ দেখি, কিছু কিছু ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, যেমন তার স্ট্রেন, তার ওয়াটার অবজর্বেন্সি বা ওয়াটার প্রতি তার যে বিহেভিয়ার, এগুলা পুয়ার, যার কারণে বা তার লাইফ লংজিভিটি কম, এই সমস্ত কারণে আমার কটনের সাথে সে পেরে ওঠে না। তা নাহলে হেম কটনকে টেক্কা দিয়ে অনেক দূর চলে যেতে পারে। কারণ এখানে দেখা যায় প্রোডাকশন অফ কটন কনজিউমস 50% অফ দ্য পেস্টিসাইডস স্প্রেড ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড। সারা বিশ্বে যত পেস্টিসাইডস ব্যবহার করা হয় তার 50%ই কটন কাল্টিভেশনে আমরা ব্যবহার করে থাকি। Hemp has a deep root system that helps to prevent soil erosion. হেম্পের গাছটা চিকন, কিন্তু তার শেকড়ের ব্যাপ্তিটা বেশ বড়, ফলে সে কি করে মাটি কামড়ায় ধরে রাখতে পারে। তো ভূমিক্ষয় রোধে হেম্পের একটা বিশাল অবদান আছে। এই জন্য দেখবা যে নদীর তার তীর ঘেঁষে হেম গাছটা খুব বেশি হয়, মানে মেস্তা পাট, যেটা মেস্তা বেশি হয়, বা আমরা ইচ্ছাকৃতভাবে অনেক সময় করে থাকি। এখন তো আর সেটা করে না কেউ, যার কারণে নদী ভাঙ্গন হচ্ছে। আর নদীই নাই, ভাঙবে। রিমুভ টক্সিন, পানির মধ্যে বা মাটির মধ্যে যে ইটা থাকে, টক্সিন পদার্থ থাকে, তোমার ক্ষতিকর বিষাক্ত যে পদার্থগুলো থাকে, সেটাকে সে মেরে ফেলে, সেটা সে খায়। সোজা কথা, শিকড়ের মাধ্যমে সে টক্সিক পদার্থটা, বিষাক্ত পদার্থটা সে তার খাদ্য হিসেবে গ্রহণ করে। যেহেতু টক্সিন পদার্থ সে খাদ্য হিসেবে ব্যবহার করতেছে, এই কারণে তার পাতাগুলো একটু টক্সিন হয়, যার কারণে পোকামাকড় বসতে পারে। প্রোভাইডস এ ডিজিজ ব্রেক, এবং তোমার রোগ প্রতিরোধে সহায়তা করে। and aerates the soils to the benefit of future crops. আর এইগুলা তোমার মূল শিকড়গুলা যখন ছড়ায় যায়, তখন সে কিছু পকেটের সৃষ্টি হয়, কিছু এয়ার পকেটের। এই এয়ার পকেট দিয়ে মাটি অক্সিজেন গ্রহণ করে, ফলে মাটির উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায় এবং ফসল ভালো হয়। দেখো, হেম্পের অনেকগুলো কৃষি উপকার আছে। When spun, it is rather like flask. ফ্লাস্কের মতোই, বাট থিকার অ্যান্ড কোর্সার, কিন্তু তারপর তার চেয়ে অনেক মোটা, এবং তোমার থিক আর কোর্স একই শব্দ। It is very strong fiber and is used in manufacture of carpets, rugs, ropes, etc. যেহেতু এটা খুব শক্ত একটা আঁশ, যার কারণে এটা আমরা কার্পেট জাতীয়, ম্যাট জাতীয়, মানে ফ্লোর কভার জাতীয় জিনিস তৈরি করি। তাছাড়াও দড়ি হিসাবে ব্যবহার করি, জাহাজ বাঁধার দড়ি এখান থেকে তৈরি হয়। বাট হ্যাজ লিমিটেড ইউজ বিকজ ব্লিচিং ইজ ডিফিকাল্ট। একটা বিশাল দোষ, এটাকে ব্লিচিং করা যায়। ব্লিচিং করা মাত্রই তার যে স্ট্রাকচার আছে, মলিকুলার স্ট্রাকচার ভেঙে যায়। The bark hemp stack contains bast fibers, which are among the earth's longest natural soft fibers and also rich in cellulose. এই হেম্প ফাইবারটা ন্যাচারাল ফাইবারের মধ্যে সবচেয়ে লম্বা আঁশ, যে পৃথিবীতে পাওয়া সবচেয়ে লম্বা আঁশ, আর সেখানে এটা সেলুলোজে ভর্তি। কোথায় কোথাও আমরা ইউজ করি, এটা তো আগে বললাম যে তোমার ফ্লোর কভারিং, দড়ি ইত্যাদি। তারপরে ইন ইটালি দি ফাইন হেম্প ফাইবার ইউজ ফর ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ফ্যাব্রিক্স। হেম্প ইউজ ইন ট্যাপেস্ট্রি, হ্যাটস,
শাল, রাগস, পোস্টার্স অ্যান্ড টাওয়েল এই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। ডাইড হ্যাম্পিয়ান from Hungary is suitable for rug weaving, placement, corset, and other craft items. It is a special type of fabric. It has been found that 3 piles, 6 piles, and 12 piles are used for weaving, knitting, and or crochet. এটা কার্পেটের একটা ডিজাইনের কথা বলছে আর কি। Hemp is stronger than linen and jute. লিনেন এবং জুটের চেয়ে হেম্পটা অনেক বেশি শক্তিশালী। Hence, it is ideal for making twine, ropes, cables, carpets, canvas, sheep cords, sailcloth, etc. এখানে আরো কিছু বলা আছে, তার ইউজ বলা আছে ব্লেন্ডিং, যদি আমরা কটনের সাথে ব্লেন্ড করতে পারি, সিল্কের সাথে ব্লেন্ড করতে পারি,